শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। স্কুল অফ এক্সিলেন্সের আরও একটি একাডেমিক তোমাদের প্র্যাকটিসের আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের প্রত্যাবর্তন অর্থাৎ কামব্যাক যে ব্যাচটা চলছে, সেখানে তোমরা অলরেডি রেকর্ডেড ক্লাস একটা পেয়েছো কমপ্লিটিং সেন্টেন্সের উপরে। আমরা আজকের ক্লাস জুড়ে এইটার কিন্তু প্র্যাকটিস করব। তাহলে এই ক্লাসটা কিসের? এই ক্লাসটা হচ্ছে প্র্যাকটিসের, এবং নিয়মের ক্লাসটা তোমাদের বাকি ভাইয়া দিয়েছে, সেটা হচ্ছে দুপুরে গেছে। তাহলে অলরেডি আশা করা যাচ্ছে তোমরা প্র্যাকটিসের আগে ওই নিয়মগুলো এবং ওই ক্লাসটা পুরোপুরি দেখেছো এবং নিয়মগুলো একটু রিভাইজ করেছো। এবার আমরা করব হচ্ছে প্র্যাকটিস। তার আগে একটা কথা বলে নিই, যেটা তোমরা হয়তো আগের ক্লাসেও ভাইয়া বলেছে, কিন্তু আরেকবার আমরা বলে নিই। সেটা হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স মূলত তিনটা ক্যাটাগরিতে হয়। তিনটা ক্যাটাগরি যদি ক্যাটাগরাইজ করি তাহলে তিনটা ভাগে ভাগ করা যাবে। একটা হচ্ছে নিয়ম, অর্থাৎ তুমি যে রুলসগুলো পড়ো এই রুলস থেকে হুবহু আসবে, রুলস থেকে হুবহু আসবে। এটা গেল হচ্ছে এক নাম্বার। দুই নাম্বারে কি আসবে? দুই নাম্বারে আর একটা ক্যাটাগরি আসে, সেটা আসে হচ্ছে তোমাদের হচ্ছে প্রবাদ প্রবচন বা বাংলায় যেটাকে আমরা বাগধারা বা কোনো একটা সময়ের খনার বচন টাইপের কথাবার্তা, সেই ধরনের, অর্থাৎ ফ্রেজ অ্যান্ড ইডিয়মসের যেগুলো মুখস্থ অংশ, সেই রকম। যেমন কি বলা যায়, তোমরা যে বাগধারা টাইপের যে ইংরেজিতে অংশে যেগুলো পড়ো মুখস্থ অংশে, সেগুলোই মূলত, যেমন হেলথ ইজ ওয়েলথ, এই ধরনের মুখস্থ অংশের কথাগুলো এই প্রবাদ প্রবচনের মধ্যে থাকবে সাধারণত। এরপরে আর একটা অংশ থাকবে, সেটা হচ্ছে অর্থ বুঝে। সেটা কি? সেটা হচ্ছে অর্থ বুঝে, অর্থাৎ মিনিং বেসড। এখানে কোনো রকমের নিয়ম আসবে না, প্রবাদ প্রবচন বা মুখস্থ অংশ আসবে না। এখানে তোমাকে নিয়ম ছাড়াই তোমাকে অর্থ বুঝে করতে হবে। তাহলে এই তিন ক্যাটাগরির বাইরে কিন্তু প্রশ্ন যাবে না। একটার জন্য তোমাকে নিয়ম জানতেই হবে, অর্থাৎ এই নিয়মটা যদি তুমি না পড়ে থাকো তাহলে পারবে না। দুই নাম্বার প্রবাদ প্রবচন বা বাগধারা ইংলিশে যেটা থাকে, ওইটা যদি তোমার মুখস্থ না থাকে বা জানা না থাকে তাহলে পারবা না। এবং তিন নাম্বার হচ্ছে অর্থ বুঝে। এটার জন্য যদি অনেক বেশি প্র্যাকটিস না করো তাহলে হচ্ছে বাক্য সঠিকভাবে তুমি গঠন করতে পারবা না, ফর্ম করতে পারবা না। তাহলে এই তিনটা ক্যাটাগরিতে প্রশ্ন হবে। চলো আমরা এক নাম্বারে যাই। দেখো, তার আগে আমি তোমাদের যদি কোনো অংশে সমস্যা হয় তোমরা কিন্তু সরাসরি কমেন্ট করতে পারো। আজকে যেহেতু এমসিকিউ আকারে নেই, তাই তোমাদের হয়তো কমেন্ট করতে একটু সমস্যা হবে বড়, বাট যদি শর্টকাটে তোমার পক্ষে কমেন্ট করা সম্ভব হয়, আগেই থেকে যদি পারো, তাহলে তুমি কমেন্ট করে জানাতে পারো। ওকে, আচ্ছা, আমরা তাহলে এক নাম্বার যাচ্ছি। দেখো, ট্রিজ আর ইসেনশিয়াল ফর আওয়ার এক্সিস্টেন্স। তাহলে গাছ হচ্ছে আমাদের অস্তিত্বের জন্য গুরুত্বপূর্ণ। সো দেখো, বাক্যটা শুরু হলো সো দিয়ে। সোর নিয়ম আছে, বাট এই সেন্টেন্সের জন্য সেই নিয়মের কোনো দরকার নেই। গাছ আমাদের জন্য গুরুত্বপূর্ণ, তাই বাংলাতে তুমি প্রথমে বলবা তাই আমাদের গাছ লাগানো উচিত। সো উই শুড প্লান্ট ট্রিজ, বা মোর ট্রিজ দাও। প্লান্ট ট্রিজ, আচ্ছা এখানে জায়গা নেই, তোমরা মোর দিয়ে নিতে পারো। তাহলে প্লান্ট ট্রিজ অর্থাৎ একদম ইজি কিন্তু। তাহলে এইটা কোথায় গেল? এইটা হচ্ছে অর্থ বুঝে, অর্থাৎ বাক্যের প্রথম অংশ যেহেতু গাছের উপকারিতা নিয়ে বলছে, তাই হয়তো বোঝা যাচ্ছে যে গাছে, এইটার পরের অংশ কি বলবে, যে আমাদের গাছ লাগানো উচিত, গাছ রক্ষণাবেক্ষণ করা উচিত, মানুষকে গাছ লাগাতে উৎসাহিত করা উচিত। অর্থাৎ সেন্টেন্সটা পরে তুমি প্রথমে বাংলা করে নিবা, বাংলাতে কি লিখবা এটাই জাস্ট শুধু ইংরেজিতে করে নিবা। ওকে, হাফেজ আকিফুন ইসলাম, ওকে, ওয়ালাইকুম আসসালাম, তুমি সালাম দিয়েছো, নামটা তোমার বেশ জটিল। ওকে, আচ্ছা দেখো, আমরা বি নাম্বারে যাচ্ছি। দ্য র্যাটস আর নাও থিঙ্কিং, অর্থাৎ ইঁদুররা চিন্তা করছে। হু উইল বেল দ্য ক্যাট, অর্থাৎ কে বিড়ালের গলায় ঘন্টি বাঁধবে। তোমরা পড়েছো যে বিড়ালের গলায় ঘন্টি বাঁধবে কে। ফাইনালি দে রিয়েলাইজ ইট ইজ ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু। ডিফিকাল্ট টু ডু, তাহলে এটা কিন্তু মুখস্থ অংশ। যে বাগধারা মতো যে মুখস্থ অংশগুলো আছে ইংলিশে, যেমন স্ট্রাইক দ্য রড হোয়েন ইট ইজ হট, অর্থাৎ ঝোঁক বুঝে কোপ মারা, এইটার ইংরেজি হচ্ছে এইটা। এই জিনিসগুলো তোমাদের মুখস্থ করতে হবে, কোনো উপায় নেই। এটাও একটা প্রবাদ প্রবচনের মতো, ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু। এরপরে তিন নাম্বার দেখো, তাহলে দুই নাম্বারটা এসেছে হচ্ছে আমাদের প্রবাদ প্রবচনের এই ক্যাটাগরি থেকে। তিন নাম্বার দেখো, ওয়েট আনটিল
তারপরে কিন্তু সরাসরি আগেই কিন্তু বাক্য ফর্ম করা যাবে না, এটা কিন্তু প্র্যাকটিস করে বুঝতে হবে। দেখো আমি এখন দিলাম ওয়েট আনটিল, আমার মন মতো একটা অর্থ বসিয়ে পরীক্ষায় থেকে চলে আসলাম, এরপরে পরের অংশটা আমি পড়লাম না। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে তোমাকে, এই পরের অংশে কি নিয়ে কথাবার্তা বলছে তোমাকে আগের অংশে সেরকমই একটা ফ্রেজ বা ওয়ার্ড বলো বা একটা সেন্টেন্সের অংশ তোমাকে বানাতে হবে। দেখো এই অংশে কি বলছে, ইউ শুড নট গো আউট অ্যালেন, অর্থাৎ তোমার একা একা বাইরে যাওয়া উচিত নয়। তাহলে একা একা বাইরে যাওয়া উচিত নয় এই কথাটা মাথায় রেখেই তোমাকে এবার এখানে একটা অংশ বসাতে হবে। ওয়েট আনটিল, যেহেতু ওর একা একা বাইরে যাওয়া উচিত নয়, তাহলে কি হবে এটা, ওয়েট আনটিল সামন অ্যাকম্পানিজ ইউ। তাহলে কি হবে এই জায়গাটাতে, সামন অ্যাকম্পানিজ ইউ, অর্থাৎ যতক্ষণ না কেউ তোমাকে সঙ্গ দেয় ততক্ষণ তুমি অপেক্ষা করো, কারণ তোমার একা বাইরে যাওয়া উচিত নয়। অর্থাৎ প্রথমে বাংলা করে নিবা, তারপরে আবার ইংলিশে আসবা। এরপরে দেখো লাভ ইজ ডিভাইন, ইউ ক্যান নট ফাইন্ড আদার্স টু লাভ ইউ আনলেস, অর্থাৎ বলা হচ্ছে ভালোবাসা হচ্ছে স্বর্গীয়, ইউ ক্যান নট ফাইন্ড আদার্স টু লাভ ইউ, তুমি অন্যদেরকে কখনো দেখবা না তোমাকে ভালোবাসতে, আনলেস মানে যদি না তুমি তাদের ভালোবাসো, আনলেস ইউ লাভ দেম, অর্থাৎ ভালোবাসা পেতে হলে আর একজনকেও ভালোবাসতে হবে, এই কথাটা এখানে বোঝাচ্ছে, অর্থাৎ মিনিং বেস। এরপরে দেখো পাঞ্চুয়ালিটি ইজ এ গ্রেট ভার্চু, তাহলে পাঞ্চুয়ালিটি হচ্ছে একটা মহৎ গুণ, সো উই ট্রাই টু বি পাঞ্চুয়াল। এটা কিন্তু দেখো আমি কিন্তু মুখস্থ করে এসেছি, বিষয়টা কিন্তু এরকম না, অর্থ বুঝি বুঝি কিন্তু করা হচ্ছে, পাঞ্চুয়াল। তারপর এটা দেখো, দ্য পেশেন্ট ওয়াজ সো সিরিয়াস অ্যান্ড উই ওয়ার লুকিং ফর এ ডক্টর, অ্যালাস দ্য পেশেন্ট হ্যাড ডায়েড বিফোর ড্যাশ। তাহলে এই জিনিসটা কোন জায়গা থেকে আসছে, এইটা কিন্তু হুবহু আসছে হচ্ছে নিয়ম থেকে, এই রুলস থেকে হচ্ছে হুবহু আসছে। রুলসে তোমরা কি পড়েছো, যে বিফোর যদি থাকে, বিফোরের পূর্বে কি হয়, বিফোরের পূর্বে হয় পাস্ট পারফেক্ট, বিফোরের পরে হয় পাস্ট ইনডিফিনিট। নিয়মটা আমি লিখে দিচ্ছি আরেকবার দেখো, তাহলে দ্য পেশেন্ট হ্যাড ডায়েড, দেখো পাস্ট পারফেক্ট আছে, দ্য পেশেন্ট হ্যাড ডায়েড বিফোর দ্য ডক্টর কেম, এই কথা। তাহলে নিয়মটা কোনটা গেল আমাদের, দেখো আমাদের এখানে যে নিয়মটা গেছে সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট, আমি পাস্ট পি লিখে দিলাম, পাস্ট পারফেক্ট প্লাস বিফোর প্লাস পাস্ট ইনডিফিনিট। তাইলে বিফোরের আর একটা কথা মনে রাখো, আফটার দিয়ে যেটা থাকে, বিফোর মানে পূর্বে, তাই বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট, আর আফটার মানে পরে, তাই আফটারের পরে সবসময় পাস্ট পারফেক্টটা বসবে। যে কোনো একটা মনে রাখো, হয় আফটারটা মনে রাখো না হয় বিফোরটা মনে রাখো, অর্থাৎ একটা মনে রাখলে বুঝবা আর একটা তার বিপরীত। আফটার মানে পরে, তাই আফটারের পরে পাস্ট পারফেক্ট, বিফোর মানে পূর্বে, তাই বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট। এরপরে দেখো শেয়ারিং ইজ ড্যাশ, সো টিচ ইউর চিলড্রেন হাউ টু শেয়ার। এখন দেখো আমি এই অংশটা যদি না পড়তাম তাহলে একটা প্রবাদ প্রবচনের মতো একটা শব্দ আছে, শেয়ারিং ইজ কেয়ারিং, এটা তোমরা হয়তো শুনেছো, শেয়ারিং ইজ কেয়ারিং, অর্থাৎ শেয়ার করলে বোঝায় তুমি তাকে যত্ন করো বা কেয়ার করো, এরকম একটা কথা আছে। কিন্তু দেখো এখানে কিন্তু কেয়ার নিয়ে কোনো কথা বলছে না, বলছে শেয়ারিং, তারপরে বলছে টু টিচ ইউর চিলড্রেন হাউ টু শেয়ার, অর্থাৎ শেয়ার করা জিনিসটা ভালো, তাই তোমার সন্তানকে কিভাবে আরেকজনের সাথে শেয়ার করতে হয় এই বিষয়টা শিক্ষা দাও। তাহলে কিন্তু শেয়ারিং আর কেয়ারিং এর বিষয়টা এখানে আসতেছে না, এখানে আসতেছে শেয়ারিং ইজ আ বলা যায় যে গুড প্র্যাকটিস, শেয়ারিং ইজ আ গুড প্র্যাকটিস, একটা ভালো প্র্যাকটিস, এটা প্র্যাকটিস বা ভালো একটা গুণ, তার কারণে তোমার সন্তানকে এটা শিক্ষা দাও। এরপরে দেখো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা তোমরা কিন্তু যারা এখানে, আমি আগেই বললাম যে এখানে বড় বড় করে আজকে লিখতে হবে, তাই তোমরা যারা এখানে কমেন্ট করে তোমার জন্য একটু সমস্যা হবে, তাই তোমরা নিজেরা একটু চেষ্টা করো যে একটা খাতা মেনটেন করার, অর্থাৎ আমি যে লাইনটা বলছি যদি আগে পারো তুমি আগে একটু খাতায় প্র্যাকটিস করো, কারণ এই শেষ মুহূর্তে প্র্যাকটিসের উপরে আর কোনো কিছু নাই, প্র্যাকটিস করতে হবে অনেক বেশি। এইজ দেখো এভরিবডি মাস্ট বি কনসিয়াস অফ হেলথ, অর্থাৎ সবার স্বাস্থ্য বিষয়ে সচেতন হওয়া উচিত। কেন দেখো, বিকজ বলছে
কেন তোমার স্বাস্থ্য বিষয়ে কেন সচেতন বা কনসিয়াস হওয়া উচিত, এখন তুমি বাংলা করো যে সবার স্বাস্থ্য বিষয়ে কি বলা চলে সচেতন হওয়া উচিত, বিকজ এভরিওয়ান ওয়ান্টস টু লিভ আ হেলদি লাইফ, বিকজ everyone wants to lead a happy life, lead a happy life, everyone wants to live a happy life, সবাই একটি সুখী জীবন কাটাতে চায়, তাই সবার স্বাস্থ্য বিষয়ে কি হওয়া উচিত, সচেতন হওয়া উচিত। তারপরে দেখো the train will start at 10 a.m. now it is 9:55 a.m. সো walk fast lest, তাহলে দেখো আই নাম্বারটা দেখো, এটা কিন্তু নিয়ম থেকে এসেছে, আমরা নিয়ম পড়েছি লেস্ট থাকলে শুড হয়, লেস্ট থাকলে কি হয়, লেস্ট থাকলে শুড হয়, এই নিয়মটা কিন্তু তোমরা পড়েছো, তার কারণে তোমাদের এই অংশটা কিন্তু পড়তে হবে। দেখো এটা কিন্তু নিয়ম, অর্থাৎ তুমি না জানলে কিন্তু ভুল হবে। তাহলে লেস্ট থাকলে কি বসবে, শুড বসবে, তোমাকে মাস্ট এখানে একটা শুড বসাতে হবে। তাহলে বলছে যে আমাদের ট্রেনটা কখন, 10টায়, ঠিক 10টা, সকাল 10টায়, এখন 9:55 বাজে, তাই বলছে যে আমাদের এখনই দ্রুত হাঁটা শুরু দেওয়া উচিত। সো ওয়াক ফাস্ট লেস্ট এখানে লেখার জায়গা নেই, আমরা একটু নিচে নিয়ে আসি, লেস্ট উই শুড মিস দ্য ট্রেন, মিস দ্য ট্রেন। তোমাদের কাছে অনেকেরই মনে হয়, শুধু তোমাদের না, আমি যখন শুরুতে এই নিয়মটা পড়েছি আমার নিজেরও মনে হয়েছে যে লেস্টের পরে শুড বসছে, কিন্তু অর্থটা অন্যরকম হচ্ছে। দেখো ওয়াক ফাস্ট লেস্ট উই শুড মিস দ্য ট্রেন, অর্থাৎ দ্রুত হাঁটো নয়তো আমাদের উচিত ট্রেন মিস করা। শুড মানে তো আমরা উচিত বুঝাই, বাট এখানে একটা কথা তোমাকে মাথায় রাখতে হবে, যে লেস্ট যে দেখছো শব্দটা, এই লেস্ট শব্দটার অর্থ নতুবা, অর্থাৎ এর মাঝেই না আছে, তার কারণে এখানে নতুন করে শুডের সাথে আর উচিত এই কথাটা উল্লেখ করার প্রয়োজন পড়ে না। ওয়াক ফাস্ট লেস্ট ইউ শুড বা উই শুড মিস দ্য ট্রেন, অর্থাৎ দ্রুত হাঁটো নয়তো বা নতুবা আমরা ট্রেনটা মিস করব। এখানে শুড অর্থ কিন্তু উচিত না, এটা একটু মাথায় রেখো, অনেকে এটার মিনিং নিয়ে একটু কনফিউশনে পড়ে যায়। এরপরে দেখো আমরা তারপরেরটাতে যাচ্ছি, করাপশন ইজ এ হিন্ড্রেন্স টু ন্যাশনাল ডেভেলপমেন্ট, অর্থাৎ জাতীয় উন্নয়নের জন্য করাপশনটা একটি বাধা। ইট ইজ হাই টাইম, তাহলে এটাও কোন জায়গা থেকে আসছে, এটাও হচ্ছে তোমাদের রুলসের পার্ট থেকে আসছে। ইট ইজ হাই টাইম, অর্থাৎ এটাই উপযুক্ত সময়। উই স্টপড, আমরা কি জানি লেস্টের পরে কি বসে, সরি ইট ইজ হাই টাইম বা ইট ইজ টাইমের পরে ভার্বের V2 অর্থাৎ V2 ফর্ম বসে। উই স্টপড করাপশন, অর্থাৎ এটাই উপযুক্ত সময়, আমাদের করাপশন বন্ধ করা উচিত। উই স্টপ, ইট ইজ হাই টাইম উই স্টপ করাপশন, নট স্টপড, অর্থাৎ ইডি আছে কিন্তু V2 ফর্ম, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। হ্যাঁ, লেস্ট উই শুড মিস দ্য ট্রেন, রাফিয়ান তোমার ঠিক আছে। এরপরে যাচ্ছি, দেখো আমরা 2 নম্বরে যাব এবার। দেখো প্যাট্রিজম ইজ এ নোবেল ভার্চু, তাহলে প্রথমে কথা হচ্ছে প্যাট্রিজম নিয়ে। প্যাট্রিজম ইজ এ নোবেল ভার্চু, ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইমের পরে আমরা কি পড়লাম এর আগের নিয়মে, ইট ইজ হাই টাইম থাকলে পারে হচ্ছে ভার্বের V2 হবে। ইট ইজ হাই টাইম আমরা কি বলতে পারি যে এটাই উপযুক্ত সময় আমাদের মনের মাঝে কি বলা যায় যে প্যাট্রিজম লালন করতে হবে, দেশপ্রেম লালন করতে হবে, বা দেশপ্রেমকে আমাদের আগলে রাখা উচিত, এরকম তুমি অনেক শব্দই দিতে পারো। আমরা খুব ইজিলি দিলাম যে হচ্ছে তোমার মনের মধ্যে নার্চার করতে হবে। ইট ইজ হাই টাইম উই ফস্টার্ড প্যাট্রিজম, প্যাট্রিয়টিজম, ওকে, এটাই একদম ইজি দিলাম। এই ফস্টার শব্দটা কিন্তু তোমরা রিলেশনশিপ চ্যাপ্টারে কিন্তু পড়েছো, অর্থাৎ ইউনিট তোমাদের যেটা 8। এরপরে দেখো বি নাম্বার, হাসান গট জিপিএ 4.50 হ্যাড হি স্টাডিড সিরিয়াসলি হি, তাইলে দেখো এইটা আসছে কিন্তু থার্ড কন্ডিশনালের নিয়ম থেকে, তোমাকে কিন্তু একটু নিয়মগুলোও ধরতে পারতে হবে, নয়তো কিন্তু সলভ করা কঠিন হয়ে যাবে। দেখো হ্যাড প্লাস যদি ভার্বের V3 থাকে, অর্থাৎ এখানে হ্যাডটা একই সাথে পাস্ট পারফেক্টেরও কাজ করছে প্লাস ইফেরও কাজ করছে, অর্থাৎ ইফ হি হ্যাড স্টাডিড সিরিয়াসলি, এটা আমরা কন্ডিশনালের থার্ড কন্ডিশনালের নিয়মে পাই। ইফ হি হ্যাড স্টাডিড সিরিয়াসলি
হি, তাহলে থার্ড কন্ডিশনাল নিয়ম অনুযায়ী কি বসে, হি উড হ্যাভ গট, বা আমরা আরো ভালো করে দিতে পারি যে অ্যাচিভড, উড হ্যাভ অ্যাচিভড জিপিএ 5, অর্থাৎ সে 4.5 পেয়েছে, 50 পেয়েছে। যদি আরো বেশি পড়াশোনা করতো তাহলে জিপিএ 5 পেত। তাহলে এই অংশে থার্ড কন্ডিশনালের নিয়ম অনুযায়ী কি বসে, উড প্লাস হ্যাভ প্লাস ভার্বের V3 বসে। এরপরে দেখো সি নাম্বারটা দেখো, সি নাম্বারে কি বলছে দেখো, টাইম ইজ ভ্যালুয়েবল, অর্থাৎ সময় মূল্যবান, দোজ হু ওয়েস্ট টাইম, অর্থাৎ যারা সময় নষ্ট করে। তাহলে এটা কিন্তু প্রেজেন্টের একটা সিম্পল বাক্য, কোন রকমের এটার মধ্যে নিয়ম নাই, প্রবাদ প্রবচন নাই, তোমাকে অর্থ বুঝে করতে হবে। অর্থাৎ সময় মূল্যবান জিনিস, তাই আমাদের উচিত নয় এটা নষ্ট করা। দোজ হু ওয়েস্ট টাইম, তাহলে যে সময় নষ্ট করে, দোজ হু ওয়েস্ট টাইম উইল ল্যাগ বিহাইন্ড, অর্থাৎ যে সময় নষ্ট করে জীবনে সে কি করবে, জীবনে সে পিছিয়ে যাবে। দ্যাটস ইট। তারপরে ডি নাম্বার দেখো, হ্যাঁ হি উড হ্যাভ গট দিলেও হবে, অ্যাচিভড দিলেও হবে। সাকিব ইসলাম ফার্স্ট টাইম আপনার ক্লাস করতেছে, আচ্ছা সমস্যা নাই, করো ক্লাস, মনোযোগ দিয়ে করো। দিস সিলিং ইজ নট সো হাই, হি ইজ টল এনাফ। টল, এই এনাফের নিয়মটা সরাসরি নিয়মের মাঝে নাই, বাট এটা এই এনাফটা যদি তোমাদের একাডেমিকে যদি দেখো, এই ক্ষেত্রে প্রায় সেম স্ট্রাকচার ফলো করে এটা। দিস সিলিং ইজ নট সো হাই, অর্থাৎ বলছে এই যে সিলিংটা এটা খুব বেশি উঁচা নয়। হি ইজ টল এনাফ, অর্থাৎ দেখবা যে অ্যাডজেক্টিভের পরে সাধারণত কি বসে, একটা এনাফ বসে। তাহলে টল এনাফ, এরপরে টু দিয়ে বাক্যটা তোমাকে বাক্যের পরের অংশটা করতে হয়। যেমন হি ইজ টল এনাফ টু টাচ দ্য সিলিং, সিলিং। তাহলে এনাফ যদি থাকে এরকম, যেমন হি ইজ গুড এনাফ, তারপরে লেখলা, তারপরে টু দিয়ে তুমি ওই অনুযায়ী ভার্ব দিয়ে বাক্যটা শেষ করবা। যেমন আমরা এখানে টাচ দিয়ে শেষ করেছি, হি ইজ টল এনাফ টু টাচ দ্য সিলিং, এইভাবে। তারপরে দেখো ই নাম্বার, লক দ্য ডোর অ্যান্ড কিপ দ্য কে ইন এ সেফ প্লেস। তাহলে লেস্টের নিয়ম দেখো, লেস্ট দিয়ে আসছে, তাহলে বলছে যে দরজাটা ভালো করে লাগাও এবং চাবিটা নিজের কাছে সেফ প্লেসে রাখো, নয়তো চাবি হারিয়ে যাবে। তাহলে লেস্ট ইউ শুড মিস দ্য কে, ইউ শুড আচ্ছা হারিয়ে যাওয়ার ইংরেজি কি, আমার মাথা ব্ল্যাঙ্ক হয়ে গেল। ইউ শুড আমরা এটা কি বলতে পারি, আচ্ছা লুজ বলতে পারি আমরা এটাকে, ইউ শুড লুজ দ্য কেস। অথবা তোমরা এটাও বলতে পারো যে আমাদের বাড়ি হচ্ছে চোরের আর কি হামলার শিকার হতে পারে, এরকমও বলা যেতে পারে। এরপরে দেখো, অর্থাৎ যত ইজি রাখবা তত ভালো, যত কঠিন করতে যাবা তত দেখবা যে শব্দ ভুলে যাওয়ার মতো অবস্থা হয় আর কি। এরপরে এফ নাম্বার দেখো, ইউ ক্যান নট আন্ডারস্ট্যান্ড এভরিথিং ক্লিয়ারলি, অর্থাৎ তুমি সবকিছু একদম বুঝতে পারবা না একদম পরিষ্কারভাবে, আনলেস। তাহলে আনলেস এরপরে কি হয়, সাধারণত প্রেজেন্টে হয়, যদি না তুমি পড়াশোনায় ভালো করে মনোযোগ দাও। আনলেস ইউ পে অ্যাটেনশন, অর্থাৎ তুমি যদি মনোযোগ না দাও তাহলে তুমি জিনিসটা ভালো করে বুঝতে পারবে না, আনলেস ইউ পে অ্যাটেনশন। জি নাম্বার দেখো, a lot of passengers were waiting at the bus stop. A bus came, but the bus was so small that, তাহলে so small অর্থাৎ বলছে যে বাসটা খুবই ছোট ছিল, the bus was so small that, তাহলে কি হবে, that all the passengers, এটা কিন্তু আরেকটা জিনিস, এটা কিন্তু মিনিং বেসড। এই অংশটা একটু খেয়াল করো, এখানে একটু বলে দিই, কিছু কিছু সেন্টেন্স দেখবা এরকম হচ্ছে অতীতকালের কাহিনী থাকবে, অতীতকালের কাহিনী বা বাক্যটা কি হয়েছে, অতীতকালে হয়েছে, পূর্বের কথা বলছে, দেখবা ওয়ার থাকবে অথবা ভি2 ফর্ম থাকবে। এই ধরনের বাক্যে তোমাকে কি করতে হবে, এই ধরনের বাক্যের ক্ষেত্রে
তুমি যে পরের অংশ করবে এই পরের অংশেও যেন পাস্ট ইনডিফিনিট টেন্স অর্থাৎ পাস্ট টেন্স যেন মেইনটেইন হয়, এই বিষয়ে তোমাকে কিন্তু একটু খেয়াল রাখতে হবে। তাহলে এই অংশে আমাদের V2 তে যাব আমরা, দেখো অর্থাৎ পাস্টে যাব। বাট দ্য বাস ওয়াজ সো স্মল দ্যাট নো ওয়ান, আমরা দেব দ্য প্যাসেঞ্জার্স কুড নট। ক্যানের পাস্ট ফর্ম কিন্তু কুড, আমরা তার কারণে এখানে কুড ইউজ করছি, অর্থাৎ ভার্বটা কিন্তু V2 ফর্মে এখন গেল। প্যাসেঞ্জার্স কুড নট গেট অন দ্য বাস। গেট অন দ্য বাসে ওঠার ক্ষেত্রে কিন্তু গেট অন ইউজ হয়, গেট অন দ্য বাস। তাইলে প্রথম অংশ যেহেতু আমরা দেখলাম যে হচ্ছে পাস্ট ইনডিফিনিটে ছিল, তাই আমরা পাস্ট ইনডিফিনিটটা মেইনটেইন করার চেষ্টা করেছি। দেখো এরপরে দেখো 8 নাম্বার, ইন স্পাইট অফ ফেসিং সো মেনি ড্রব্যাকস ইন লাইফ হি ড্যাশ আলটিমেটলি। এই আলটিমেটলি শব্দটা থাকলে দেখবা যে চূড়ান্তভাবে, দেখবা যে এটা কোথায় যায়, সাধারণত অতীতকালের কাহিনীর কথার ক্ষেত্রে এটা বেশি ইউজ হয়। ইন স্পাইট অফ ফেসিং সো মেনি ড্রব্যাকস ইন লাইফ, অর্থাৎ বলা হচ্ছে জীবনে অনেক বেশি সমস্যা ফেস করার পরে, অর্থাৎ তার জীবনে অলরেডি সে সমস্যাগুলো ফেস করেছে, তাই কাহিনীটা কোথায় যাবে, অতীতের দিকে যাবে। তাহলে আমাদের পাস্টে ইউজ করতে হবে। ইন স্পাইট অফ ফেসিং সো মেনি ড্রব্যাকস ইন লাইফ হি কি দিতে পারি আমরা, হি অ্যাচিভড হিজ গোল। হি অ্যাচিভড, আমরা একটু কালারটা পরিবর্তন করি, হি অ্যাচিভড his goal. He achieved his goals ultimately. Goals অর্থাৎ জীবনে অনেক রকমের সমস্যার সম্মুখীন হওয়া সত্ত্বেও চূড়ান্তভাবে সে তার সফলতাগুলো অবশেষে কি করেছে, অর্জন করেছে। তারপরে দেখো আই নাম্বার, আয়েশা ইজ এ ব্রাইট স্টুডেন্ট, শি স্টাডিজ হার্ড সো দ্যাট, সে অনেক পড়াশোনা করেছে, সো দ্যাট। তাহলে সো দ্যাটের তোমরা নিয়মটা ভালো করেই পড়েছো যে এটা সাধারণত আগের বাক্যের অংশ দেখে সাধারণত দেখা যায় ভবিষ্যতের দিকে যায়। শি স্টাডিড হার্ড সো দ্যাট হি ক্যান শি ক্যান কাট আ গুড রেজাল্ট, অর্থাৎ সে একটা ভালো রেজাল্ট করতে পারে, কাট আ গুড রেজাল্ট, বা শি ক্যান গেট এ GP5। এরপরে যে নাম্বার দেখো, ফ্রিডম ইজ ম্যানস বার্থ রাইট, অর্থাৎ মানুষের জন্মগত অধিকার। হি ইজ বর্ন ফ্রি বাট এভরিহোয়ার, এটা কিন্তু একটা প্রবাদ প্রবচন বা মুখস্থ অংশের মতো, অর্থাৎ মানুষ জন্মগ্রহণ করে মুক্তভাবে, বাট সব জায়গায় সে একটা শিকলে বন্দি থাকে। হি ইজ বর্ন ফ্রি বাট এভরিহোয়ার হি ইজ ইন চেইন, এটা কিন্তু মুখস্থ অংশ। আর একটা কথা বলে দিই, এইসব জিনিসগুলো তোমরা এর চেয়েও কঠিন করতে পারবা, বাট আমার সাজেশন থাকবে পরীক্ষার হলে একদম যত সোজা বাক্যে একদম ইজির মধ্যে শেষ করা যায় তত ভালো। কারণ এখানে জাস্ট তোমাকে দেখা হবে তুমি গ্রামার মেইনটেইন করে অল্প বাক্যে একটা জিনিস কথা শেষ করতে পারছো কিনা। কিন্তু তুমি ধরো অনেক বেশি মেধাবী, তুমি অনেক বেশি মেধা প্রকাশ করতে গিয়ে অনেক কঠিন যখন বড় বড় বাক্য তৈরি করতে যাবা, ওইটার জন্য কিন্তু তোমাকে এক্সট্রা কোনো মার্ক দিবে না, এই কথাটা মাথায় রাখবা। এটা তোমার অতিরিক্ত সময় নষ্ট হবে, প্লাস যখন এটাকে কঠিন এবং বড় করতে যাবা ওই সময়ের দেখবা তোমার ভুল হওয়ার প্রবণতাটাও ওই সময় অনেক বেশি থাকবে। তাই এটা একটু মেইনটেইন করার চেষ্টা করবা যে অল্পের মধ্যে সহজ ভাষায় শেষ করা যায় কিনা, অল্পের মধ্যে সহজ ভাষায় শেষ করার চেষ্টা করবা। ওকে, আচ্ছা 3 নাম্বার দেখো, আই অ্যাম সো টায়ার্ড দ্যাট ড্যাশ প্লিজ টেক এ রিক্সা রাইট নাও, অর্থাৎ বলছে সে খুবই টায়ার্ড হয়ে গেছে এবং রিক্সা নিতে বলছে। তার মানে বোঝা যাচ্ছে যে সে খুবই ক্লান্ত এবং হাঁটতে পারছে না, তার কারণেই রিক্সা নিতে বলছে। তাইলে আমরা বলতে পারি আই অ্যাম সো টায়ার্ড দ্যাট আই ক্যান নট ওয়াক, দ্যাট আই ক্যান নট ওয়াক দিতে পারি, দ্যাট আই ক্যান নট ওয়াক। ক্যান নট ওয়াক দিলাম এই কারণে, কারণ তোমরা বাক্যের পরের অংশ খেয়াল করে দেখো, এখানে টেক আছে, অর্থাৎ বিষয়টা কিন্তু বর্তমান কালেই চলছে, অতীতে না, তার কারণে এটা আমরা প্রেজেন্টেই রাখলাম, আই ক্যান নট ওয়াক বা আই ক্যান হার্ডলি ওয়াক, অর্থাৎ আমি চলতেই পারছি না। বি দেখো, দো বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, অর্থাৎ বাংলাদেশ যদিও খুবই ছোট দেশ, তারপরে আমরা আগেই লিখবো না, অনেক কিছুই লিখতে পারি যে বাংলাদেশের একটা বিশাল কোস্টাল এরিয়া আছে, এটাও লিখতে পারি, বাংলাদেশের একটা জাতীয় সংসদ আছে, এটাও লিখতে পারি। বাট
তোমাকে দেখো পরের অংশে তোমাকে নির্দিষ্ট করে দিয়েছে যে তোমাকে কি লিখতে হবে। উই আর প্রাউড অফ আওয়ার অল্ড হেরিটেজ সাইট, অর্থাৎ আমাদের কিছু অল্ড হেরিটেজ সাইট আছে। তাহলে তুমি এই কথাটা ঠিকই বুঝতে পারছো যে বাংলাদেশ ছোট দেশ হলেও এটার কয়েকটা অল্ড হেরিটেজ সাইট আছে, এইটাই তোমাকে লিখতে হবে। কয়টা অল্ড হেরিটেজ সাইট আছে? 3টা। তাহলে দো বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, দেয়ার আর 3 ওয়ার্ল্ড হেরিটেজ সাইটস লিখলাম আমরা। এরপরে দেখো সি নাম্বার, আই ক্যান নট রিকল হিজ নেম। রিকল মানে হচ্ছে মনে করা, আমি তার নাম মনে করতে পারছি না। ইট ইজ লং সিন্সের নিয়ম পড়েছো, সিন্সের নিয়মটা একটু গুরুত্বপূর্ণ, কারণ সিন্সের পরে দেখা যায় তোমাদের উল্টাপাল্টা হয়। সিন্সের পরে সাধারণত পাস্ট দিবা। ইট ইজ লং সিন্স আই মেট হিম লাস্ট। এই কথাটা চেষ্টা করবা, এই সেম প্যাটার্নই ফলো করে। আই মেট হিম লাস্ট, আই ভিজিটেড হার লাস্ট। এই জিনিসটা একদম প্যাটার্নটা কন্টিনিউয়াস এরকমই থাকে সবগুলোতে। তো এইটা যদি একদম বলা যায় যে প্র্যাকটিস করে একটু আয়ত্ত নিয়ে আসতে পারো, এইটা লিখলেই হয়ে যাবে। আই মেট হিম লাস্ট। তারপরে দেখো ডি নাম্বার, শি কেম টু মাই রুম হোয়াইল ড্যাশ শি ডিডন্ট ওয়েক মি আপ। তাইলে এরকম তুমি যদি আবারও বলে দিই, দেখো বাক্যের পরের অংশ যদি না পড়ো কোন জায়গায় ভুলটা হবে। শি কেম টু মাই রুম হোয়াইল, এখন তুমি বলতে পারো হোয়াইল আই ওয়াজ ইটিং, হোয়াইল আই ওয়াজ সিটিং, হোয়াইল আই ওয়াজ স্টাডিং, অনেক কিছুই হয়। কারণ হোয়াইল প্লাস কি হয় আমরা জানি, ভার্বের আইএনজি হয়, এটাও নিয়মে পড়েছো তোমরা। কিন্তু এখানে দেখো বলেই দিচ্ছে শি ডিডন্ট ওয়েক মি আপ, সে আমাকে জাগায়নি, তার মানে বোঝা যাচ্ছে ওই মুহূর্তে ঘুমাচ্ছিল। তোমাকে এখানে ঘুমের কথাই লিখতে হবে বাধ্য হয়ে। হোয়াইল শি কেম টু মাই রুম হোয়াইল আই ওয়াজ স্লিপিং, কারণ বাক্যটা হচ্ছে হোয়াইল আছে, ঠিক আছে কন্টিনিউয়াস হবে আমরাও জানি, বাট বাক্যটা যেহেতু পাস্টে তাই পাস্ট কন্টিনিউয়াস কিন্তু হলো। এখানে দেখো ডিড আছে, তারপরে এখানে কেম আছে, এই আশেপাশের ভার্বগুলো দেখেই তোমাকে টেন্স নির্ধারণ করতে হবে। ই নাম্বার দেখো, ইট ইজ ট্রু দ্যাট মোস্ট অফ দ্য প্যারেন্টস অফ আওয়ার কান্ট্রি আর নট ইন্টারেস্টেড এনাফ টু, এই দেখো এখানেও কিন্তু আছে আর নট ইন্টারেস্টেড এনাফ টু, তাহলে ওই এনাফ টু কিন্তু বারবার আসে। নট ইন্টারেস্টেড এনাফ টু এডুকেট, এখানে কিন্তু এডুকেশন নিয়ে বলছে। দে থিঙ্ক এডুকেটিং দেয়ার ডটার্স ইজ নাথিং বাট এ ওয়েস্টেজ, অর্থাৎ তারা মনে করে যে তাদের সন্তান কন্যা সন্তানদের শিক্ষিত করা আসলে হচ্ছে টাকা পয়সা নষ্ট করা ছাড়া আর কিছুই না, এরকমটা মনে করে। তাহলে আমরা এই অংশে কি দেব, যে ইট ইজ ট্রু দ্যাট মোস্ট অফ দ্য প্যারেন্টস অফ আওয়ার কান্ট্রি আর নট ইন্টারেস্টেড এনাফ টু এডুকেট দেয়ার ডটার্স, এডুকেট দেয়ার ডটার্স, দেয়ার গার্লস দিলেই হয়, দেয়ার গার্লস, তাদের মেয়েদের শিক্ষিত করার ক্ষেত্রে তাদের খুব একটা ইন্টারেস্ট নেই। এরপরে দেখো এফ নাম্বার, দেয়ার আর ম্যানি হেল্পলেস পিপল অ্যারাউন্ড আস, অর্থাৎ আমাদের আশেপাশে অনেক হেল্পলেস পিপল আছে। আই উইশের নিয়মের ক্ষেত্রে সাধারণত দুইটা জিনিস হয়, যেমন আই উইশ আই কুড হেল্প দেম, আমি তাদের সাহায্য করতে পারতাম। এই কুডটা বসে সাধারণত সম্ভব, অর্থাৎ তুমি যে কেউ কাউকে কি করতে পারো, সাহায্য করতে পারো। বাট সাধারণত দেখবা যে কুডের জায়গায় ওয়ার বসে, যে আই উইশ আই ওয়ারটা কোন জায়গায় সাধারণত বসে, একদম সাধারণত যদি বলি জেনারেলাইজ করে, তাহলে হচ্ছে দেখবা যে যে জিনিসটা অসম্ভব, যেমন আই উইশ কোথায়, আমি হচ্ছে বাল্যকালে ফিরে যেতে পারতাম। আই উইশ আই ওয়ার এ চাইল্ড এগিন, বা আমার যদি ডানা থাকতো, এই ধরনের কথা যেটা একদমই অসম্ভব। আমি যদি রাজা হতাম, রাজা হয় এই যুগে সম্ভব না, এই জিনিসগুলো অর্থাৎ অসম্ভব যদি হয় তাহলে ওই ক্ষেত্রে কিন্তু ওয়ারটা ইউজ করবা। এরপরে দেখো জি নাম্বার, তাহলে এটাও একটা নিয়মের মধ্যে আই উইশের নিয়মটা। জি দেখো, হি লাইকস ফটোগ্রাফি ভেরি মাচ, সে ফটোগ্রাফি খুবই পছন্দ করে। আই উইশ আই ওয়ার হেল্প দ্য হেল্পলেস পিপল, হ্যাঁ হতে পারে, তুমি এটা হেল্পলেস পিপল দিতে পারো, অনেক কিছু। জাস্ট একদম ইজির মধ্যে আমি দেমটা লিখে দিয়েছি শুধু। রাফিয়ান আদনান জিহাদ, ওকে, তোমাদের নাম অনেক বড় বড়। জি দেখো, হি লাইকস ফটোগ্রাফি ভেরি মাচ, সে ফটোগ্রাফি অর্থাৎ ছবি তোলা খুবই পছন্দ করে। বাট আনফর্চুনেটলি হি হ্যাজ লস্ট হিজ ক্যামেরা, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আনফর্চুনেটলি
তাহলে দুর্ভাগ্যজনক বশত সে হচ্ছে কি করেছে, তার ক্যামেরাটাকে হারিয়ে ফেলেছে। আমি শব্দটা ভুল বলেছি, এটা হচ্ছে দুর্ভাগ্যজনকভাবে। তারপরে দেখো ইফ হি হ্যাড দ্য ক্যামেরা, তাহলে আবার কোনটাতে আসলাম আমরা, আবার আসলাম আমরা হচ্ছে কন্ডিশনালের নিয়মে। ইফ হি হ্যাড দ্য ক্যামেরা, তাহলে আমরা জানি ইফ প্লাস এখানে দেখো V2, এখানে কিন্তু হ্যাড কিন্তু কিসে আসেনি, পাস্ট পারফেক্টে আসেনি, অর্থাৎ হ্যাডের পরে কিন্তু V3, কোনো ভার্বের কিন্তু V3 ফর্ম নেই, এটা হচ্ছে V2। তাহলে আমরা জানি এটা কোন কন্ডিশনালে যাবে, সেকেন্ড কন্ডিশনালে। ইফ হি হ্যাড দ্য ক্যামেরা, যদি তার কাছে ক্যামেরাটা থাকতো, তাহলে সেকেন্ড কন্ডিশনালের নিয়ম অনুযায়ী হি প্লাস উড হবে, এবার উড প্লাস কি হবে, V1 হবে। হি উড টেক many photos, তাহলে যদি তার কাছে এখন ক্যামেরা থাকতো তাহলে সেই মুহূর্তে অনেক ফটো তুলতো। তাহলে এটা গেল আমাদের সেকেন্ড কন্ডিশনালের নিয়মে। তারপরে দেখো বি পাঞ্চুয়াল, অর্থাৎ তোমাকে পাঞ্চুয়াল হওয়ার কথা বলা হচ্ছে, যদি পাঞ্চুয়াল না হও জীবনে তাহলে কি হবে, লেস্ট ইউ শুড ল্যাগ বিহাইন্ড, অর্থাৎ সবচেয়ে ইজি যেটা বারবার আসে, বি পাঞ্চুয়াল লেস্ট ইউ শুড ল্যাগ বিহাইন্ড, অথবা লিখতে পারো ইউ শুড প্রসপার ইন লাইফ, বি পাঞ্চুয়াল, ইউ শুড ল্যাগ, হ্যাঁ ঠিকই আছে। তারপরে দেখো আই নাম্বারে দেখো, আওয়ার জব মার্কেট ইজ গেটিং ভেরি কম্পিটিটিভ, অর্থাৎ আমাদের জব মার্কেট এখন অনেক প্রতিযোগিতাপূর্ণ হয়ে গেছে। হ্যাঁ তুমি কুড দিয়েও করতে পারো, কুডও দেওয়া যাবে, উডও দেওয়া যাবে, এটা সেকেন্ড কন্ডিশন। এরপরে দেখো আওয়ার জব মার্কেট ইজ গেটিং ভেরি কম্পিটিটিভ, অর্থাৎ এখনকার জব মার্কেটটা কি হয়ে যাচ্ছে, খুবই প্রতিযোগিতামূলক হয়ে যাচ্ছে, প্রতিযোগিতাপূর্ণ হয়ে যাচ্ছে। আনলেস ইউ স্টাডি ওয়েল, যদি না তুমি ভালো করে কি করা যায়, তুমি ভালো করে পড়াশোনা না করো, ইউ উইল নট গেট আ গুড জব, ইউ উইল নট গেট আ গুড জব, যদি এখন ভালো করে পড়াশোনা না করো তাইলে ভালো একটা জব পাবা না, কারণ এখন খুবই কম্পিটিটিভ। ইট ইজ টু হট ইনসাইড দ্য রুম, উড ইউ মাইন্ড, এটাও কিন্তু নিয়ম, উড ইউ মাইন্ড, উইথ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, এই নিয়মগুলোর পরে আমরা কি জেনেছি, তারপরে হোয়াইল ভার্বের আইএনজি যুক্ত ফর্মটা বসে। তাহলে উড ইউ মাইন্ড বলছে যে ইট ইজ টু হট ইনসাইড দ্য রুম, অর্থাৎ ঘরের ভেতরে খুবই গরম। আমরা বলতে পারি উড ইউ মাইন্ড গোয়িং আউটসাইড দ্য রুম, তারপরে আরো বলতে পারি যে ঘরের মাঝে যেহেতু গরম তুমি একটু জানালাগুলো খুলে দাও, উড ইউ মাইন্ড ওপেনিং দ্য উইন্ডোজ। আমরা সহজে বলতে পারি ঘরের বাইরেই চলে যাই আমরা, উড ইউ মাইন্ড গোয়িং আউট অফ দ্য রুম, ওকে। আচ্ছা এরপরে যাচ্ছি আমরা, দেখো 4 নম্বরে যাচ্ছি। 4 নম্বরে দেখো হ্যাড ইউ সাউথ মাই হেল্প, এখানে এই সাউথ শব্দটা আসছে হচ্ছে সিক থেকে, সিক মানে হচ্ছে চাওয়া, সিক মানে হচ্ছে কোনো কিছু চাওয়া, সিক থেকে এসেছে সাউথ। তাহলে প্রথমটাই দেখো কন্ডিশনালের নিয়ম, হ্যাড ইউ সাউথ, তাহলে এটা হচ্ছে V3, হ্যাড ইউ সাউথ মাই হেল্প, তাহলে এটা কি হবে, থার্ড কন্ডিশনালের নিয়ম অনুযায়ী হ্যাড ইউ সাউথ মাই হেল্প, তাহলে আই বসবে, তারপরে উড বসবে বা কুড বসবে বা মাইট বসবে, আই উড, যদি তুমি আমার সাহায্য চাইতে তাহলে আমি তোমাকে সাহায্য করতাম। হ্যাড ইউ সাউথ মাই হেল্প, আই উড হ্যাভ, তাহলে আই উড হ্যাভ প্লাস V3, তাহলে ভার্বের V3 আমরা এখানে হেল্প ভার্বের V3 হেল্পড বসাইলাম, আই উড হ্যাভ হেল্পড ইউ, অর্থাৎ তুমি যদি আমার কাছে সাহায্য চাইতে তাহলে আমি তোমাকে সাহায্য করতাম। এরপরে বি দেখো এ ম্যান লিডিং অ্যান ইনডোলেন্ট লাইফ, ইনডোলেন্ট মানে হচ্ছে অলস লাইফ, অর্থাৎ অলস জীবনযাপন। এ ম্যান লিডিং অ্যান ইনডোলেন্ট লাইফ, অর্থাৎ একজন ব্যক্তি যে কেমন জীবনযাপন করছে, অলস জীবনযাপন করছে। উইল নট বি সাকসেসফুল, ওকে। তারপরে দেখো সি নাম্বার, এটা আসছে মুখস্থ অংশ থেকে, যেটা বলছিলাম দেখো স্ট্রাইক দ্য রড, অর্থাৎ লোহাকে ওই সময়ই পেটাও যখন এটা গরম। এটার বাগধারার ওই যে অর্থ ওইটা হচ্ছে ঝোপ বুঝে কোপ মারা, অর্থাৎ সময় বুঝে সময়ের উপযুক্ত ব্যবহার করা। স্ট্রাইক দ্য রড while it is hot,
এই অংশগুলো মুখস্থ করতে হয়, কোনো উপায় নেই এটা আলাদা করে সলভ করার, যেটা থাকবে ওটাই তোমাকে বসাতে হবে। হ্যাঁ জান্নাতুন জান্নাত তোমারও ঠিক আছে, ওপেনিং দ্য উইন্ডো কাইন্ডলি, হ্যাঁ কাইন্ডলিও বসাতে পারো, পরে কোনো সমস্যা নেই এটা। হি উইল নট বি লিড শাইন ইন লাইফ, ওখানে লিড দেওয়া যাবে না, হি উইল নট শাইন ইন, উইল তুমি যদি সাকসেসফুল দাও অর্থাৎ একটা অ্যাডজেক্টিভ বসাও তাহলে বি দিতে পারবা, আর যদি অ্যাডজেক্টিভ না দাও তাহলে জাস্ট দিবা হি উইল নট শাইন ইন লাইফ, এটা দিলে হবে, বি লিড দেওয়ার দরকার নেই ওখানে। আচ্ছা এরপরে ডি দেখো, দ্য মেন হু লাভড দেয়ার কান্ট্রি, তাহলে বলা হচ্ছে যে মানুষেরা তাদের দেশকে ভালোবাসে, আর কল্ড প্যাট্রি, আমরা বলতে পারি তাদের বলা হয় দেশপ্রেমিক, আর কল্ড টু প্যাট্রিয়টস, টু প্যাট্রিয়টস অর্থাৎ যারা দেশকে ভালোবাসে। দ্য ম্যান হু লাভস দেয়ার কান্ট্রি আর কল্ড, অর্থাৎ নিজেরা তো বলে না, অন্যের দ্বারা, মানে অন্যেরা তাকে বলে প্যাসিভ ফর্মে, আর কল টু প্যাট্রিয়টস। এরপরে দেখো ই নাম্বার, বি পাঞ্চুয়াল ইন ইউর স্টাডিজ, বি পাঞ্চুয়াল ইন ইউর স্টাডিজ আদারওয়াইজ ইউ উইল ল্যাগ বিহাইন্ড, আমরা এটা দিয়েই শেষ করতে পারি, আদারওয়াইজ ইউ, কি বলছে, ইউ উইল নট মেক আ গুড রেজাল্ট, you will not make a good result। অনেক রকম করা যায় এটা, এটার কয়টা করব। এরপরে দেখো এফ নাম্বার, ফুড অ্যাডাল্টারেশন ইজ আ ক্রাইম, অর্থাৎ খাদ্যে ভেজাল মিশ্রণ করা এটা একটা অপরাধ। ইট ইজ টাইম উই, তাহলে আমাদের কি করা উচিত এই মুহূর্তে, তাহলে আমাদের হয়তো এটা স্টপ করে দেওয়া উচিত। ইট ইজ হাই টাইম উই স্টপড ফুড অ্যাডাল্টারেশন, ফুড অ্যাডাল্টারেশন, বা উই বলতে পারি উই টুক মেজার্স টু স্টপ ইট, এটাও দেওয়া যায়, উই টুক মেজার্স টু স্টপ ইট দিতে পারি, বা আমরা ইজিলি দিলাম উই স্টপ ফুড অ্যাডাল্টারেশন। জি দেখো, চাইল্ডহুড ইজ দ্য গোল্ডেন পিরিয়ড অফ লাইফ, অর্থাৎ শৈশবটা হচ্ছে জীবনের সবচেয়ে গোল্ডেন পিরিয়ড, মানে একদম ভালো সময় আর কি। আই উইশ আই ওয়ার এ চাইল্ড এগেইন, যেটা বলছিলাম কিছুক্ষণ আগে, আবার চলে আসছে দেখো এখানে, আই ওয়ার আ চাইল্ড এগেইন, এটা দেওয়া যায়। আচ্ছা এরপরে দেখো 8 নাম্বার, স্কার্সলি হ্যাড এর নিয়ম, তোমরা পড়েছো, স্কার্সলি হ্যাড এর নিয়ম কিন্তু তোমরা পড়েছো অলরেডি, এটা তোমাদের পড়া নিয়ম। স্কার্সলির সাথে কি বসে, স্কার্সলির সাথে কিন্তু হোয়েন বসে। স্কার্সলি হ্যাড উই গট আউট অফ হোম, অর্থাৎ আমরা বাড়ি থেকে বের হলাম, ঘর থেকে বের হওয়ার কথা বলা হচ্ছে। দেখো স্কার্সলি হ্যাড উই গট আউট অফ হোম, তাহলে আমরা বলতে পারি যে ঘর থেকে বের হয়েছে, তারপরে নিশ্চয়ই স্পেশাল কিছু হয়েছে, নয়তো তো স্কার্সলি হ্যাড ইউজ করতো না। তাহলে ঘর থেকে বের হওয়ার পর আমরা কি বলতে পারি, যে বৃষ্টি শুরু হয়ে গেল, কারণ এইসব কাহিনীতে তো বৃষ্টিই শুরু হয়। স্কার্সলি হ্যাড উই গট আউট অফ হোম হোয়েন দ্য রেইন স্টার্টেড, তাহলে স্কার্সলির সাথে যেহেতু হোয়েন বসে, হোয়েন দ্য রেইন স্টার্টেড, এটা কিন্তু মনে রাখতে হবে, কারণ স্কার্সলি হ্যাড এর নিয়মটা কিন্তু গুরুত্বপূর্ণ। স্কার্সলি হ্যাড ডট হোয়েন, এটার সাথে কিন্তু হোয়েন বসে, প্লাস কিন্তু V2 বসে, এই নিয়মটা কিন্তু মুখস্থ রাখতে হবে, নিয়মের ক্লাসে তোমরা পড়েছো। এরপরে দেখো আই নাম্বার, আই নো দ্য ম্যান, আমি ওই মানুষটাকে জানি। এই সেন্টেন্সটা দেখো, এই একমাত্র সেন্টেন্স, এরকম আরো থাকতে পারে, বাট এই সেন্টেন্সটা দেখো, এটাকে একই সাথে প্রেজেন্ট এবং যে পাস্ট যে ফর্মটা আছে, এই দুইটা কিন্তু মিক্স করে লেখা যায় এই বাক্যটাতে। আই নো দ্য ম্যান হু কেম ইয়েস্টারডে, দেখো হু কেম ইয়েস্টারডে, আমরা তো সবসময় বলি যে বাক্যের একটা অংশ পাস্ট হলে আর একটা অংশ পাস্ট হবে মাস্ট, এটা কিন্তু খেয়াল রেখো, বাট এটার কিন্তু ব্যতিক্রমও আছে যদি বাক্যটা এরকম হয়। দেখো আই নো দ্য ম্যান মানে এই মানুষটাকে সে এখনো জানে, অর্থাৎ সে আগে থেকে পরিচিত, অর্থাৎ এটা পাস্টের কোনো কথা না, বাট ওই লোকটা পাস্টে এসেছিল, এর কারণে সেন্টেন্সের মধ্যে এরকম একটা অবস্থা সৃষ্টি হয়েছে। আই নো দ্য ম্যান হু কেম ইয়েস্টারডে, বাট অন্যান্য সেন্টেন্সে আমরা কি দেখলাম, সেন্টেন্সে ওয়ার আছে, তার কারণে ডিড হলো, কুড হলো, অর্থাৎ পাস্ট থাকলে পাস্টই হলো, বাট এখানে দেখো আই নো দ্য ম্যান হু কেম ইয়েস্টারডে, এখানে নো বাট এখানে কেম। ওকে,
তারপরে দেখো যে নাম্বার, হি ফেইন্স অ্যাজ দো, তোমরা অ্যাজ ইফ অ্যাজ দোর নিয়ম পড়েছো, হোয়েন দ্য রেইন স্টপ, হ্যাঁ হোয়েন দ্য রেইন স্টপ, হ্যাঁ এটাও হতে পারে যে তুমি যখন ঘর থেকে বের হলা, এটা কি বলছে চাঁদনি আক্তার, তোমারও ঠিক আছে, এটাও হতে পারে যে তুমি ঘর থেকে বের হলা বৃষ্টি থেমে গেল, এটাও হতে পারে, বা শুরু হলো। তারপরে দেখো যে নাম্বার, হি ফেইন্স অ্যাজ দো, ফেইন্স অ্যাজ দো মানে হচ্ছে অভিনয় করা, ফেইন্স মানে হচ্ছে ভান করা, অর্থাৎ সে এমনভাবে ভান করে যে সে কিছুই জানে না। তাহলে এই অ্যাজ ইফ এবং অ্যাজ দো নিয়ম কিন্তু তোমরা পড়েছো। তাহলে হি ফেইন্স অ্যাজ দো, আমরা এরপরে কি বসাবো, আমরা বসাবো হচ্ছে ইজি হচ্ছে ভি টু ফর্মটা আর কি, সরি ভি টু ফর্ম বসাবো। হি ফেইন্স অ্যাজ দো হি নিউ এভরিথিং, সে সব কিছু জানতো, হি নিউ এভরিথিং, সে এমন ভাব করতো যে সে সব জানে। তাহলে হি নিউ এভরিথিং, আমরা এটা দিলাম একদম ইজিলি। এরপরে দেখো 5 নাম্বার দেখো, ওকে 5 নাম্বারটা একটু বড় বাট অ্যান্সারগুলো সোজা সোজা মনে হচ্ছে। দেয়ার গোস আ প্রভাব দ্যাট, এই যে প্রভাব অর্থাৎ প্রবাদ প্রবচন, প্রভাব এগুলো যেগুলো বললাম, গ্রাস অল, তারপরে গ্রাস পল্প, এটা তোমরাই লেখো, গ্রাস পল্প থাকলে কি হয়, গ্রাস পল্প থাকলে কি হয়, এটা মুখস্থ অংশ কিন্তু একদম একদম মুখস্থ অংশ, অর্থাৎ প্রবাদ যদি জানা না থাকে তাহলে কিন্তু তুমি এটা অ্যান্সার করতে পারবা না। গ্রাস পল্প, তাহলে এটার কি হবে, গ্রাস পল্প এটার হবে হচ্ছে লোজ অল, অর্থাৎ অতি লোভে তাতি নষ্ট। এই কথাটার যদি ইংরেজি করতে হয় তুমি কিভাবে করবা, এইটাকেই করতে হয় গ্রাস পল্প লুজ অল, অর্থাৎ গ্রাস মানে ধরা, সবকিছু ধরো সবকিছু হারিয়ে ফেলো, অর্থাৎ অতি লোভে তাতি নষ্ট। হ্যাঁ লুজ অল, চাঁদনি একটা ঠিক আছে তোমার এটা। ভাই আমাদের কিছু প্রভাবের পিডিএফ দিলে ভালো হয়। প্রভাবের তোমাদের কাছে যদি গ্রামার বই থাকে, গ্রামারের বইয়েও তোমরা পিডিএফ পেয়ে যাবা, আর তারপরেও আমি ভাইকে বলে দেখবো নে। বাট সবচেয়ে ইজি ওয়ে হচ্ছে তোমরা কমপ্লিটিং সেন্টেন্সের যে অংশটা তোমাদের কাছে যদি কোনো বই থাকে ওই বইয়েই দেখবা আলাদা করে দেওয়া থাকে। ওকে আচ্ছা পরেরটাতে যাচ্ছি। দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ডিউটি অফ আ স্টুডেন্ট ইজ টু স্টাডি। আচ্ছা তাহলে একজন শিক্ষার্থীর মানে একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত হচ্ছে পড়াশোনা। উইদাউট ড্যাশ ইউ ক্যান নেভার এক্সপেক্ট এ গুড রেজাল্ট। তাহলে আমরা বলতে পারি উইদাউট হচ্ছে প্রিপোজিশন, এরপরে হচ্ছে ভার্বের আইনজি বসে, আমরা বলতে পারি উইদাউট স্টাডিং হার্ড ইউ ক্যান নট এক্সপেক্ট এ গুড রেজাল্ট। উইদাউট স্টাডিং হার্ড, without studying hard you cannot expect a good result, অর্থাৎ কঠোরভাবে পড়াশোনা না করে তুমি ভালো রেজাল্ট আশা করতে পারো না। সি নাম্বার দেখো, ইউ নেভার স্পিক দ্য ট্রুথ, তুমি কখনোই সত্য কথা বলো না। আই উইল নট অ্যাকম্পানি ইউ, আমি তোমার সঙ্গ দেব না। আনলেস ইউ, যদি না তুমি আমাকে বলো, আনলেস ইউ টেল মি দ্য ট্রুথ, অর্থাৎ তুমি সবসময় মিথ্যা কথা বলো, তুমি যদি আমাকে সত্য কথা না বলো তাহলে আমি তোমার সঙ্গ দেব না। এরপরে দেখো ডি নাম্বার, আর্লি রাইজিং, হ্যাঁ রিডিং হার্ড দিলে হবে, স্টাডিং হার্ড দিলে হবে। তারপরে দেখো সি নাম্বার, ইউ নেভার স্পিক দ্য ট্রুথ, তুমি ডি নাম্বার, আর্লি রাইজিং ইজ গুড ফর হেলথ, অর্থাৎ আর্লি রাইজিং স্বাস্থ্যের জন্য ভালো। ইউ শুড রাইজ আর্লি, তাহলে সো দ্যাট, যাতে তুমি একটা ভালো স্বাস্থ্য মেইনটেইন করতে পারো। সো দ্যাট ইউ ক্যান লিড আ হেলদি লাইফ, হেলদি লাইফ। ওকে এরপরে দেখি আমরা, এটা গেল ডি নাম্বার। এরপরে ই নাম্বার, সেলফ হেল্প, এটা সেলফ আর হেল্পের মাঝা বরাবর ডাকটা। সেলফ হেল্প ইজ দ্য বেস্ট হেল্প, অর্থাৎ নিজেকে নিজে সাহায্য করা হয়েছে সবচেয়ে উত্তম সাহায্য। অ্যান্ড আল্লাহ হেল্পস দোজ হু হেল্পস দেমসেলফ, অর্থাৎ বলা হচ্ছে যে নিজেকে সাহায্য করা হচ্ছে সবচেয়ে ভালো জিনিস, এবং আল্লাহ তাদের সাহায্য করে যারা নিজেদের সাহায্য করে। হেল্প হু হেল্প দেমসেলফ, তোমরা অনেকে দেমসেলফ রেখে দিয়ে আসবা, বাট এই ছোট্ট ছোট্ট জিনিস কিন্তু খেয়াল করবে। এখানে কিন্তু দেখো দোজ বলা আছে, তাহলে দোজ প্লুরাল, তার কারণে ভার্বটা প্লুরাল হয়েছে হেল্প,
হেল্পস হয়নি, হেল্প হয়েছে, এবং দেম সেলফ হয়নি, দেম সেলফস হয়েছে। এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে। এরপরে এফ নাম্বার দেখো, ডোন্ট বি টেন্সড ফর মাই রিটার্ন, অর্থাৎ আমার ফেরত আসার জন্য খুব একটা দুশ্চিন্তা করার দরকার নেই। ড্যাশ আফটার আই শ্যাল হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক, তাহলে আমরা এটা কি বলতে পারি? এটা বলতে পারি যে আই উইল কাম ব্যাক। আমরা এটা ইজিলি বলতে পারি আই উইল কাম ব্যাক। এখানে তো লেখার জায়গা ফুটে গেল। আচ্ছা, আমরা এটা উপরে লিখে দিই, আই উইল কাম ব্যাক, আই উইল কাম ব্যাক, আই উইল কাম ব্যাক আফটার আই শ্যাল হ্যাভ ফিনিশ মাই ওয়ার্ক, অর্থাৎ আমার কাজ শেষ করার পরে আমি চলে আসব। এরপরে জি নাম্বার দেখো, ইউ আউট টু রিড ইউর টেক্সট এগেইন অ্যান্ড এগেইন উইথ আ ভিউ টু। উইথ এ ভিউ টু নিয়ম পড়েছো তোমরা, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, আমরা বললাম আগেই যে এগুলোর পরে আইএনজি বসে। তাহলে ইউ আউট টু মানে কিন্তু শুড, এটার অর্থ হচ্ছে শুড। ইউ শুড রিড ইউর টেক্সট এগেইন অ্যান্ড এগেইন উইথ আ ভিউ টু আন্ডারস্ট্যান্ডিং ইট, উইথ আ ভিউ টু আন্ডারস্ট্যান্ডিং ইট, আন্ডারস্ট্যান্ডিং ইট প্রপারলি দিতে পারো, আন্ডারস্ট্যান্ডিং ইট, আমি জাস্ট আন্ডারস্ট্যান্ডিং ইট লিখলাম, এখানে একটু জায়গার সংকুলান, আন্ডারস্ট্যান্ডিং ইট প্রপারলি দিতে পারো, আলো ভালো সাউন্ড শোনাবে। এরপরে দেখো 8 নাম্বার, ইউ শুড রিমেম্বার দ্যাট ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড, অর্থাৎ তোমার এই কথাটা মনে রাখা উচিত যে যদি না তুমি কঠোরভাবে পরিশ্রম করো, ইউ উইল হ্যাভ এ চান্স টু ফেল ইন দ্য এক্সাম, ওয়ার্ক হার্ড লেস্ট ইউ শুড মিস, you should miss GPA 5, আমরা দিলাম যে তুমি পড়াশোনা করো নয়তো ফেল যাবা, এবং কঠোর পরিশ্রম করো নয়তো GPA 5 মিস যাবে। It is 10 o'clock now, our train will start exactly at 11 o'clock, it is high time, আমরা পড়েছি it is high time থাকলে কি হয়? V2 হয়। It is high time we departed for the station, we departed for the station, departed অর্থ হচ্ছে ছেড়ে যাওয়া, departed for the station অর্থাৎ এখনই উপযুক্ত সময় আমাদের স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া উচিত, এটা বলছে। এরপরে দেখো যে নাম্বার, মাই চাইল্ডহুড ওয়াজ ফুল অফ হ্যাপিনেস, অর্থাৎ আমার শৈশব ছিল ফুল অফ হ্যাপিনেস, সুখে পরিপূর্ণ। উড দ্যাট, তোমরা উড দ্যাট এর নিয়মটা একটু কম আসে, তার কারণে তোমরা হয়তো কম দেখেছো, বাট উড দ্যাট যদি থাকে এরপরে দেখবা কি বসবে? উড দ্যাট আই কুড। উড দ্যাট থাকলে কি হবে? উড দ্যাট থাকলে পরে হয় সাধারণত আই কুড। উড দ্যাট আই কুড বি আ চাইল্ড এগেইন, উড দ্যাট আই কুড বি আ চাইল্ড এগেইন। আচ্ছা, এটা গেল 5 নাম্বার। এরপরে আমরা 6 দিই, আই উইল কাম ব্যাক। হ্যাঁ, চাঁদনি তোমার ঠিক আছে, হেল্প দেম সেলফস, ওকে। আচ্ছা, আমরা তারপরে যাচ্ছি 6 নাম্বারে। দেখো 6 নাম্বারে, দ্য পোর ম্যান নকড অ্যাট দ্য ডোর, হি কেম টু মি উইথ আ ভিউ টু। দেখো আবারও উইথ এ ভিউ টুর নিয়ম চলে এসেছে, এরপরে জাস্ট আইএনজি দিয়ে দিলেই হয়ে যাবে। উইথ এ ভিউ টু আস্কিং ফর হেল্প দিলাম আমরা, যে সাহায্য চাওয়ার জন্য হয়তো এসেছে। হি কেম টু মি, কারণ যেহেতু গরিবের কথা বলছে, দ্য পোর, তাহলে অবশ্যই সাহায্যের জন্য এসেছে। হি কেম টু মি উইথ এ ভিউ টু আস্কিং ফর হেল্প, আস্কিং ফর হেল্প আমরা দিলাম সিম্পলি এটা। এরপরে দেখো বি নাম্বার, ম্যানি ইলিটারেট পিপল ডু নট হ্যাভ এনি নলেজ অফ হেলথ, অর্থাৎ অনেক যারা হচ্ছে ইলিটারেট পিপল, মূলত অশিক্ষিত লোকজন, যাদের অক্ষর জ্ঞান নেই, অশিক্ষিত শব্দটা আসলে একটু বাজে শোনায়, যাদের অক্ষর জ্ঞান নেই এমন লোকজনদের স্বাস্থ্য সম্পর্কে খুব একটা জ্ঞান নেই। ইফ দে ওয়ার এডুকেটেড, তাহলে দেখো ইফ প্লাস V2 আছে, তাহলে এটা কোন কন্ডিশনালে যাবে? V2 থাকলে হচ্ছে কন্ডিশনাল নাম্বার 2, অর্থাৎ সেকেন্ড কন্ডিশনাল যাবে। ইফ দে ওয়ার এডুকেটেড, যদি তারা কি বলা যায়, যে তারা যদি শিক্ষিত হতো বা অক্ষর জ্ঞান সম্পন্ন হতো, তাহলে তারা ভালোভাবে স্বাস্থ্য মেনটেন করতে পারতো। তাহলে ইফ দে ওয়ার এডুকেটেড আমরা পড়তে পারি দে উড মেইনটেইন, বা দে কুড দিলে ভালো হয়, এখানে দে কুড দিই আমরা এখানে, তাহলে মিনিংটা ভালো আসবে। দে কুড মেইনটেইন আ হেলদি লাইফ, হেলদি লাইফ, ওকে। আচ্ছা, তারপরে দেখো সি নাম্বার,
স্কার্সলি হ্যাড দ্য, আবার দেখো স্কার্সলি হ্যাড কিছুক্ষণ আমরা এর আগেরটার শেষেই পড়েছি স্কার্সলি হ্যাডের নিয়ম। তাহলে স্কার্সলি হ্যাডের পরে কি বসে, হোয়েন বসে এবং ভার্বের ভি টু বসে। স্কার্সলি হ্যাড, আচ্ছা সময় শেষের দিকে আমরা নিয়মের গুলো আর না হয় না করি, এগুলো জাস্ট আমরা বলে দিই, যেগুলো একটু অন্যরকম আমরা ওগুলো করি, কারণ একদম সময় শেষ দেখে আর কয়েকটা প্র্যাকটিস করানো যায় কিনা। দেখো মাই গ্র্যান্ডমাদার লিভস ইন আ ভিলেজ, ইট ইজ ম্যানি ইয়ার সিন্স। সিন্সের নিয়মে কি ছিল, যে সিন্স আমরা বলেছিলাম সিন্স তারপরে সাবজেক্ট দিবা, সিন্স আই তারপরে ভি টু দিবা, সিন্স আই ভিজিটেড দেয়ার লাস্ট, অর্থাৎ আমাদের বাড়িটা গ্রামে ছিল, আমি সেখানে অনেক বছর বা অনেক দিন আগে ভিজিট করেছি। তারপরে দেখো ট্রিজ আর, ইট ইজ হাই টাইমের নিয়মটা বারবার এসেছে, এটার দরকার নেই এখন। তারপরে দেখো ডিসপাইট দ্য ফ্যাক্ট দ্যাট হি ওয়ার্কড ভেরি হার্ড হি ফেইলড, আমরা এটা দিতে পারি যে ডিসপাইট কি ছিল এখানে, ডিসপাইট দ্য ফ্যাক্ট দ্যাট হি ওয়ার্কড ভেরি হার্ড, অর্থাৎ ডিসপাইট ওয়ার্কিং ভেরি হার্ড হি ফেইলড, এটা দিলেই তোমাদের এটা হয়ে যাবে। বা হি ডিড নট অ্যাচিভ, অর্থাৎ এখানে কিন্তু কি হবে, পাস্টে কিন্তু হবে, এটা একটু খেয়াল করো, যেটা আগেও বলছিলাম যে বাক্যের আগে পরের অংশে কিন্তু খেয়াল করতে হবে। হি ওয়াজ আছে এই অংশে, তাহলে প্রথম অংশ তোমাকে কিন্তু পাস্টে যেতে হবে। তাহলে ডিসপাইট দ্য ফ্যাক্ট দ্যাট হি ওয়ার্ক ভেরি হার্ড হি ডিডেন্ট, আমরা এখানে লিখতে পারি হি ডিড নট বা ডিডেন্ট অ্যাচিভড, হি ডিডেন্ট অ্যাচিভড হিজ গোলস, এটা দেওয়া যায় তাইলে। আচ্ছা এরপরে দেখো ইউ শুড ফিনিশ ইউর ওয়ার্ক টুডে, এইটা গুরুত্বপূর্ণ, দেখো এইটা এসেছে আমাদের প্রবাদ প্রবচন অংশ থেকে, এটা হচ্ছে প্রবাদ প্রবচন অংশ থেকে। এ স্টিচ ইন টাইম সেভস 9, এটা হচ্ছে সেভস 9, অর্থাৎ সময়ের 1 ফোর অসময়ের 10 ফোর, এইটার ইংরেজি এ স্টিচ ইন টাইম সেভস 9। এইজ দেখো ইউ আর মেকিং এ লং জার্নি কিপ ইউর ফোন টার্নড অন ইন কেস, তাহলে এই অংশটা পড়তে হবে, দেখো এটা এর আগে আসেনি, এটা একটু গুরুত্বপূর্ণ, অর্থাৎ বলছে তুমি একটা লং জার্নিতে যাচ্ছ, তোমার ফোনটা একটু অন করে রেখো, ইন কেস মানে যদি দরকার পড়ে, এরকম ইন কেস আই নিড টু কন্ট্যাক্ট ইউ, ইন কেস আই নিড টু কন্ট্যাক্ট ইউ, এটা দিলেই হয়ে যাবে ইজিলি। আচ্ছা এরপরে দেখো আই নাম্বার, মাই ফ্রেন্ড ইজ গোয়িং টু দ্য ইউএসএ আই উইশ, তাহলে এইটাতে দেখো এইটা কিন্তু সম্ভব, আমরা বলছিলাম যেটা যদি অসম্ভব হয়, একদমই অসম্ভব শোনাচ্ছে, আমার পাখি হওয়া সম্ভব না, আমি বাচ্চাকালে ফেরত যেতে পারবো না, তাহলে এই ক্ষেত্রে ওয়ার্ড দিবা, বাট যেটা সম্ভব সেটাতে একটু কুড দিলেই হয়ে যাবে, কুড। তাহলে মাই ফ্রেন্ড ইজ গোয়িং টু ইউএসএ আই উইশ আই কুড গো দেয়ার, I could go with him দিলাম, I could go with him। ওকে এরপরে দেখো যে নাম্বার, টাইম ইজ সো ভ্যালুয়েবল দ্যাট, এটা কি দিবা বলো, টাইম ইজ সো ভ্যালুয়েবল কি দেওয়া যায় এটাকে বলো, তোমরা যা কয়েকজন কমন দিচ্ছিলা, এটা কিন্তু ইজি, এটা কিন্তু মিনিং বেসড, এই কারণে তোমাদের জিজ্ঞেস করছি এটা। হ্যাঁ স্টিচ ইন টাইম সেভস 9 হবে, মুখস্থ করতে হবে এই অংশগুলো। তোমরা হচ্ছে দ্রুত কমেন্ট করো। আচ্ছা খোঁজ নাই তোমাদের, আমি বলে দিচ্ছি, টাইম ইজ সো ভ্যালুয়েবল দ্যাট উই মাস্ট ইউজ ইট প্রপারলি, একদম ইজি একটা শব্দ দিলেই হয়ে যাবে, উই মাস্ট ইউজ ইট প্রপারলি। আচ্ছা আমরা অলরেডি 6টা করে ফেলেছি, বাট একটু বড় করে করতে গিয়ে আমাদের মোটামুটি এখন অনেকগুলো বাদ আছে, বাট আমরা আর যাব না প্র্যাকটিসে, এগুলো তোমাদের আমি চাইলে এখনো অনেকগুলো প্র্যাকটিস করা যাবে সময় নিয়ে, বাট আমার নিজে প্র্যাকটিস করলে কিন্তু তোমাদের লাভ নেই, তোমাদের নিজেদের প্র্যাকটিস করতে হবে, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আর কমেন্টের দরকার নেই তোমাদের, আপাতত আমরা এখানেই শেষ করব তাহলে ক্লাসটা। তাহলে বাকি যে অংশগুলো থাকলো এগুলো কিন্তু ক্লাস শেষেই প্র্যাকটিস করবা, রেখে দিও না, ক্লাস শেষেই প্র্যাকটিস করে শেষ করে দিও। ওকে সুফিয়ান সিয়াম বন্ধু, তুমিও কি পরীক্ষা দিবা নাকি? অনেক মনোযোগ দিয়ে ক্লাস দেখতেছো। আচ্ছা
আমরা তাহলে ক্লাসটা শেষ করছি। বাকি যে অংশগুলো থাকলো এগুলো অবহেলা করে মোটেও ফেলে রাখা যাবে না, ক্লাস শেষেই প্র্যাকটিস করে ফেলতে হবে। আর যারা বিকালের ক্লাসটা অর্থাৎ নিয়মের ক্লাসটা মিস করেছো তারা ওইটা দেখে তারপরে প্র্যাকটিস শিট দেখবা। মূলত প্র্যাকটিস করবা বোর্ড বই থেকে, কোনো বলা যায় যে মডেল টেস্ট দেখে সলভ করার দরকার নেই। মডেল টেস্টে হাবিজাবি দিয়ে রাখবে, বাট দিন শেষে বোর্ড কোশ্চেনগুলোই বারবার রিপিট হবে, হয়তো বা সেন্টেন্সের নামগুলো চেঞ্জ হবে, একটু নিয়ম চেঞ্জ হবে, নিয়ম চেঞ্জ হওয়ার কোনো ওয়ে নাই সরি, বাট অন্য অন্য জায়গায় যেখানে চেঞ্জ করা সম্ভব সেইগুলোই চেঞ্জ হবে। তাই বোর্ড কোশ্চেন বেশি বেশি প্র্যাকটিস করো। আর যেটা বললাম যে তোমাদের প্রভার্ব নিয়ে তোমরা কয়েকজন জিজ্ঞাসা করছিলা, প্রভার্বগুলো তোমরা ওই কমপ্লিটিং সেন্টেন্স যে বই বা নিয়ম থেকে পড়বা ওখানেই পেয়ে যাবা, তারপরেও দেখি আমরা দেওয়া যায় কিনা তোমাদের। তাহলে আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি, তোমরা পড়াশোনা করো ভালো করে। আল্লাহ হাফেজ।